আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তামান্না পারভিন, শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের ই-লার্নিং কার্যক্রমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের পাঠদানের বিষয় নবম শ্রেণী, চতুর্থ অধ্যায়, পাঠ ২। বাংলাদেশের জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ। জলবায়ু বলতে একটা বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার উপাদানগুলোর দৈনন্দিন অবস্থার দীর্ঘদিনের গড় অবস্থাকে বোঝায়। মানুষের জীবনে জলবায়ুর প্রভাব বহুমুখী ও গুরুত্বপূর্ণ। মৌসুমী জলবায়ুর কারণে এদেশের বছরে বিভিন্ন ঋতুতে জলবায়ুর কিছুটা তারতম্য ঘটে। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, প্লাবিত হয় বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। এতে অতিবৃষ্টি, অকাল বন্যা প্রভৃতি দেখা দেয়। জলবায়ুর পরিবর্তনের ফলে দেখা দেয় নানা প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের জলবায়ু। বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। মৌসুমী জলবায়ুর প্রভাব এখানে এত অধিক যে সামগ্রিকভাবে এ জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। দক্ষিণ এশিয়ার সামগ্রিক জলবায়ুর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বাংলাদেশে বছরে ভিন্ন বৈশিষ্ট্যের ৬টি ঋতু দেখা যায়, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। ঋতুভেদে জলবায়ুর কিছুটা তারতম্য হয়, কিন্তু কখনো এটি অন্যান্য শীতপ্রধান যে দেশ আছে সে দেশের মতো কখনো শীতপ্রধান বা গ্রীষ্মপ্রধান চরম ভাবাপন্ন হয় না। ভারতের জলবায়ু। বিশাল আয়তনের দেশ হওয়ায় ভারতের জলবায়ু বিচিত্র। অক্ষাংশ সমুদ্র হতে দূরত্ব, বায়ুপ্রবাহ প্রভৃতির ভিন্নতার কারণে এর জলবায়ু ভিন্ন হয়। ভারতের ঋতুগুলো হল শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শরৎ ও হেমন্তকাল। মিয়ানমারের জলবায়ু ভারতীয় উপমহাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ ও ক্রান্তীয় মৌসুমী ধরনের। এ অঞ্চলের জলবায়ুতে শীত, গ্রীষ্ম এবং বর্ষা এ ৩টি আলাদা ঋতুর উপস্থিতি স্পষ্ট। নেপালের জলবায়ুতে তাপমাত্রা ও বৃষ্টিপাতের তারতম্য বিবেচনায় স্পষ্টত ২টি ঋতু পরিলক্ষিত হয়। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে। এজন্য এ সময়কালকে বর্ষাকাল হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের মানুষের ওপর জলবায়ুর প্রভাব। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং জলবায়ুজনিত কারণে এদেশের মানুষের আর্থসামাজিক জীবন অধিক মাত্রায় প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল। জলবায়ু পরিবর্তনের কারণে গড় তাপমাত্রা দেশের সর্বত্র বৃদ্ধি পেয়েছে। বর্ষা মৌসুমে অধিক বৃষ্টিপাত হচ্ছে, আবার বর্ষাকাল দেরিতে আসছে। স্বল্প সময়ে অধিক বৃষ্টিপাত, ভারী বর্ষণের ফলে ভূমিধস, বন্যা ও পাহাড় ধসের ঘটনা ঘটে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও বেড়ে যাচ্ছে। নদীমাতৃক এদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া নদী বাঁচিয়ে রাখে মানুষের জীবন, জীবিকা ও উৎপাদন। পলি জমে বহু নদী হারিয়ে যাচ্ছে। নদীর অস্তিত্ব হারিয়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রাও বদলে যাচ্ছে। এছাড়া আবার নদী ভাঙনে প্রায় ৪ লাখ মানুষ তাদের বাড়িঘর হারা এবং জীবন জীবিকার টানে শহরে আশ্রয় নিচ্ছে। কৃষি উৎপাদনও ব্যাহত হচ্ছে। এতে পরিবারগুলোতে ভাঙন দেখা দিচ্ছে। শিশু, বৃদ্ধ ও নারীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আবার এই জলবায়ুর পরিবর্তনের ফলে প্রাণী জগতের অনেক প্রাণী বিলুপ্ত হয়েছে, জীববৈচিত্র্য কমেছে, খাদ্য উৎপাদন। এর ফলে কি হচ্ছে যে ক্ষুধা এবং দারিদ্র্য বেড়ে যাচ্ছে। উপকূলীয় অঞ্চলের যে জেলেদের পেশা সেটাও বদলে যাচ্ছে। ভূমিকম্পের কারণ। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবীর বহু দেশে এবং বহু অঞ্চলে এই প্রবণতা লক্ষ্য করা যায়। কখনো কখনো ভূপৃষ্ঠের কতক অংশ হঠাৎ কোনো কারণে কেঁপে ওঠে। এই কম্পন অত্যন্ত মৃদু
থেকে প্রচণ্ড হয়ে থাকে, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকেই ভূমিকম্প বলে। পৃথিবীর ব্যবচ্ছেদে দেখা যায় যে ভূত্বক 8টি বড় বড় টুকরা এবং 6টি আঞ্চলিক টুকরা দ্বারা বিভক্ত। এগুলোকে বলে টেকটনিক প্লেট। ভূপৃষ্ঠে যেসব কারণে ভূমিকম্প হয় তার মধ্যে অন্যতম হলো এই প্লেটগুলোর বিভিন্ন রকমের স্থানান্তর বা বিচ্যুতি। এছাড়াও ভিত্তিশিলাচ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূ আলোড়ন হলে ভূমিকম্প হয়। ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্পের ফলে পৃথিবীতে বহু পরিবর্তন ও ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। ভূমিকম্পের ফলে ভূত্বকে অসংখ্য ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। কখনো কখনো সমুদ্রতলের অনেক স্থান উপরে উঠে যায়, আবার কখনো কখনো স্থলভাগের অনেক স্থান সমুদ্রতলে ডুবে যায়। ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে ধস নেমে নদীর গতিরোধ করে হ্রদের সৃষ্টি হয়। আবার ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্ভিক্ষ ও মহামারীতে বহু প্রাণহানি ঘটে। ভূমিকম্পে রেলপথ, সড়কপথ, পাইপলাইন প্রভৃতি ভেঙে যায় এবং যাতায়াত ব্যবস্থাও অচল হয়ে পড়ে। টেলিফোন লাইন, বিদ্যুৎ লাইন প্রভৃতি ছিঁড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আবার সমুদ্র তলদেশে প্রবল ভূমিকম্প যদি সংঘটিত হয় তাহলে সুনামির সৃষ্টি হয়। বিশ্বের ভূমিকম্প প্রবণ অঞ্চল। ভূমিকম্পের প্রকোপ পৃথিবীর সর্বত্র কিন্তু সমান না। ভূমিকম্প প্রবণ এলাকাগুলোকে 3টি অংশে ভাগ করা যায়, যেমন প্রশান্ত মহাসাগরীয় অংশ। প্রশান্ত মহাসাগরীয় অংশের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে যে অঞ্চলগুলো পড়ে সেটা হচ্ছে জাপান, ফিলিপাইন, চিলি ইত্যাদি। আর ভূমধ্যসাগরীয় ও হিমালয় অংশ, এই অংশের মধ্যে পড়ে ইরান, হিমালয়, ইন্দোচীন, নিউজিল্যান্ড। মধ্য আটলান্টিক ভারত মহাসাগরীয় শৈলশিরা অংশ, এই অংশের মধ্যে উত্তর ও দক্ষিণ বরাবর মধ্য আটলান্টিক শৈলশিরা এবং ভারত মহাসাগরীয় শৈলশিরা একত্রিত হয়ে মিশে আফ্রিকার লোহিত সাগর বরাবর ভূমধ্যসাগরীয় অংশের সঙ্গে মিলেছে। বাংলাদেশে কিন্তু ভূমিকম্পের অনেক কারণ আছে। ভৌগোলিক অবস্থানগত কারণে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ান ও ইউরোপিয়ান প্লেটের সীমানার কাছে অবস্থিত। এ কারণে কিন্তু বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চল। আবার মানবসৃষ্ট প্রাকৃতিক কারণেও দেশের কিছু অংশ দেবে যাচ্ছে, আবার কিছু অংশ কিন্তু ফেঁপে উঠে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ পৃথিবীর অন্যতম ভূমিকম্প বলয়ে অবস্থিত। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ কি প্রস্তুতি গ্রহণ করছে সেটা আমরা একটু দেখব। বাংলাদেশে বড় বড় যে ইমারত আছে সেই ইমারত তৈরিতে কিছু কৌশল অবলম্বন করতে হবে। বাড়ি তৈরির সময় ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করতে হবে। আবার গ্রামাঞ্চলে টিনের ঘরগুলো কিন্তু ভূমিকম্পে ক্ষতির আশঙ্কা কম, তবে মাটির ঘরে বাড়িঘরের ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা কম। এজন্য প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোনাকুনিভাবে বাঁশ বা কাঠের বেসিং ব্যবহার করা যেতে পারে। আবার ভূমিকম্প প্রতিরোধক পাকা বাড়ি তৈরি করার সময় কিছু বিষয়ের ওপর লক্ষ্য রাখতে হবে। সেটা হলো ইটের তৈরি দেয়াল করলে 4 তলার উপরে ভবন না করাই ভালো। যদি কোনো ভবনের প্রতিরোধ ক্ষমতা কম থাকে তবে ভবনটিকে নির্মাণের পর শক্তিশালী করা যেতে পারে। এজন্য কংক্রিট বিল্ডিংয়ের জন্য অতিরিক্ত রড ব্যবহার করে কংক্রিট ঢালাই দিয়ে দুর্বল স্থানগুলোর আয়তন ও আকার বাড়ানো যেতে পারে। তাছাড়াও ভূমিকম্পের প্রস্তুতি স্বরূপ একজন ব্যক্তি কি করতে পারে, যেমন বাড়িতে একটা ব্যাটারি চালিত রেডিও বা টর্চ বাতি সবসময় রাখা যেতে পারে। প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম প্রস্তুত রাখা যেতে পারে। বাড়ির গ্যাস, পানি ও বিদ্যুতের মেইন সুইচ কোথায় তা জেনে রাখা দরকার। এগুলো কিভাবে বন্ধ করতে হয় তা শিখে রাখতে হবে। বাড়ির সবচেয়ে সুরক্ষিত স্থানটি চিহ্নিত করতে হবে। তারপরে হাসপাতাল, ফায়ার ব্রিগেড প্রভৃতির ফোন নাম্বার সাথে রাখতে হবে। আবার ভূমিকম্প চলাকালীন সময়েও কিন্তু জনসাধারণের কিছু করণীয় আছে। ভূমিকম্প চলাকালীন সময়ে জনসাধারণ নিজেকে ধীরস্থির ও শান্ত রাখতে হবে।
একতলা দালান হলে দৌড়ে বাইরে চলে যাওয়া এবং কোনো কিছুর লোভে ঘরে অবস্থান না করা। আবার বাড়ির বাইরে থাকলে ঘরে প্রবেশ না করা। ঘরের বাইরে থাকলে দালান, বড় গাছ, বিদ্যুৎ ও গ্যাস লাইন থেকে দূরে থাকতে হবে। রাস্তায় গাড়িতে থাকলে গাড়ি না চালিয়ে ইঞ্জিন বন্ধ করে রাখতে হবে। পাহাড়, উঁচু খাদ বা ঢালু জমিতে ভূমিধসের আশঙ্কা থাকে, তাই এসব স্থানে না থাকাই ভালো। এসব স্থান থেকে নিরাপদ স্থানে সরে যেতে হবে। ভূমিকম্পের পরও একজন সচেতন ব্যক্তির বিভিন্ন করণীয় থাকে। নিজের এবং অন্যদের আঘাত পরীক্ষা করা এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া, পানি, গ্যাস ও বৈদ্যুতিক লাইন পরীক্ষা করা, বাড়ির দরজা জানালা খুলে দেওয়া, খালি পায়ে চলাফেরা না করা, লুটতরাজ থেকে সাবধান থাকা এবং অভিজ্ঞ লোকদের পরামর্শ মতে চলা যেতে পারে। আজকে আমাদের পাঠ থেকে তোমাদের বাড়ির কাজ হচ্ছে 1 নাম্বার বাংলাদেশের জলবায়ু ব্যাখ্যা করবে। 2 নাম্বার ভূমিকম্প চলাকালীন সময়ে জনসাধারণের করণীয়গুলো লিখবে। আজকের পাঠ থেকে তোমাদের যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাবে। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।